দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জাল গোটাতে শুরু করেছেন ভারতের গোয়েন্দারা। এই পুরো বিস্ফোরণের এই মামলায় দুজন মৌলভী গ্রেফতার হয়েছিলেন এবং সেই মৌলভীরাই আসলে এই ডাক্তারদের ব্রেন ওয়াশ করেছেন বলে ভারতের গোয়েন্দারা কিন্তু প্রাথমিকভাবে মনে করেছেন। প্রথমে যে মৌলভী গ্রেফতার হয়েছিলেন তার নাম মৌলভী ইরফান আহমেদ। তার বিপক্ষে সব থেকে বড় অভিযোগটি কিন্তু ভারতের গোয়েন্দারা যেটা তুলে ধরেছেন তা হলো ইনি সরাসরি জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং এই ডাক্তারদের স্কাউটিং করা, প্ল্যান অফ অ্যাকশন ঠিক করা, কোন বিস্ফোরক ব্যবহার হবে সেটিকে নির্ধারণ করা এবং সামগ্রিকভাবে ইনি ছিলেন প্রধান কন্ট্রোলার। এই মৌলভী ইরফানকে গ্রেফতার করে আরও এক মৌলভীর কাছে পৌঁছে যায় ভারতের গোয়েন্দা দপ্তর। তার নাম মৌলভী ইশতিয়াক। এই ইশতিয়াকের বাড়ি থেকেই কিন্তু 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়। অর্থাৎ এই মৌলভী সরাসরি এই বিস্ফোরণের পরিকল্পনায় যুক্ত, তা কিন্তু ভারতের গোয়েন্দারা পরিষ্কারভাবে বুঝে গেছেন। এবার কালকে এই মৌলভী যেখানে থাকতেন সেই বাড়িতে কিন্তু রেড করে ভারতের গোয়েন্দা দপ্তর এবং সেখানে আরও বেশি বিস্ফোরণ বা বিস্ফোরক লুকিয়ে রাখার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ টোটাল আমরা জেনেছি বিস্ফোরকের মাত্রা 3200 কেজি, কিন্তু উদ্ধার হয়েছে 2900 কেজি। অর্থাৎ এখনো 300 থেকে 350 কেজি বিস্ফোরক ঠিক কোথায় আছে সেটাই এখন গোয়েন্দাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। কালকে যেখানে রেড করা হয়েছে সেই রেডের পর অনেক বিস্ফোরক তথ্য কিন্তু আমাদের আরো সামনে এলো। কি কি জিনিস সামনে এলো? প্রথম কথা, এই যে মৌলভী ইশতিয়াক নিয়ে এত কথা হচ্ছে, যিনি সেকেন্ড মৌলভী, তিনি কিন্তু আল-ফালাহ ইউনিভার্সিটির একটি মসজিদে থাকতেন এবং ওই মসজিদে থাকাকালীনই এই ডাক্তারদের একাধিক মাথার সঙ্গে কিন্তু তার পরিচয় হয় এবং সেখানে তিনি বলেছেন বা সেখানে জানা যাচ্ছে এই যে মৌলভী ইশতিয়াক তিনি আল-ফালাহ ইউনিভার্সিটি থেকে 500 মিটার দূরে একটি নির্দিষ্ট জায়গায় একটি মাদ্রাসা করতে চেয়েছিলেন এবং আপনারা শুনলে অবাক হবেন, এই মাদ্রাসা করার জন্য এক ডাক্তার তাকে 35,000 টাকা প্রাথমিকভাবে দেয় এবং মাদ্রাসা তৈরি করে তিনি ফের একবার ছোট ছোট শিশুদের ধর্মচর্চা এবং জিহাদিপনার মানসিকতা ঢুকিয়ে দিতে চেয়েছিলেন, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। এরপর এই মৌলভীর বাড়িতে গিয়ে জানা যায় তিনি ধৌজগ্রাম বস্তি কলোনিতে যে মাদ্রাসা তৈরি করেছেন বা করতে চলেছেন সেখানে কিন্তু পাইপলাইন, জলের লাইন এবং বিভিন্ন কাজকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল, কিন্তু এই কাজকর্মের পিছনে টাকা কোথা থেকে আসতো সেটাই এখন ভারতের গোয়েন্দাদের সব থেকে বড় প্রশ্ন। এবং যখন তাকে রেড করা হয় তার স্ত্রী সরাসরি বলেন যে তারা নাকি 4 দিন ধরে খেতে পারছে না, কারণ তাদের কাছে খাবার মতো কিছু নেই। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো তার স্ত্রী সরাসরি সেই কাশ্মীরি ডাক্তারদের উপর দায় চাপিয়ে দিয়েছেন এবং বলেছেন তার স্বামী অর্থাৎ মৌলভী ইশতিয়াক কোনো বিষয়ে জড়িত নয়। কিন্তু গোয়েন্দারা স্পষ্ট প্রমাণ পেয়েছেন যে এই মৌলভী ইশতিয়াক এবং মৌলভী ইরফান আহমেদ আসলে এই গ্যাংটিকে কন্ট্রোল করত। এমনকি এর বাড়িতেই 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, যদিও এর স্ত্রী পরিষ্কার বলেছেন এই ডাক্তাররা এনার বাড়ি ভাড়াতে থাকতো, মানে এই বাড়িতে ভাড়া থাকতো। ফলে সব মিলিয়ে দেখুন পরিস্থিতি ক্রমশ কিন্তু জটিল হচ্ছে। জটিল কেন? কারণ কান টানলে মাথা আসে আমরা জানি, কিন্তু এখানে কানের সংখ্যা কত সেটাই বোঝা যাচ্ছে না। প্রতিদিনই রোজ 2জন 3জন 4জন এমন কিছু ডাক্তার কিংবা মৌলভীরা এই নেটওয়ার্কে জড়িয়ে গেছেন এবং ধরা হচ্ছে যাদের, তারা কিন্তু এই পরিস্থিতিটাকে ক্রমশ গোয়েন্দাদের জন্য জটিল করে তুলছে। যদিও ভারতের গোয়েন্দারা অত্যন্ত দ্রুত গতিতে অত্যন্ত দুর্ধর্ষ একটা অভিযান করছেন, যার ফলে এই টেরর মডিউল নেটওয়ার্ককে ধরা সম্ভব হয়েছে, কিন্তু আলটিমেটলি এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং বিষয় আপনাদের একটু বলি। কালকে এই মৌলভীর বাড়িতে রেড করার পর যখন তার স্ত্রী সমস্ত দায় ডাক্তারদের উপর ঠেলে দিয়েছেন, তখন দেখা যাচ্ছে এই নেটওয়ার্কের সঙ্গে আরো 2জন ডাক্তার কিন্তু সরাসরি জড়িয়ে গেছেন। এই মৌলভীরা উল হিন্দ এই সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠন ভারতবর্ষের জৈশ-ই মোহাম্মদের প্রক্সি গ্রুপ হিসাবে কাজ করে এবং এই মৌলভীরা ডাক্তারদের সেই সংগঠনে যোগদান করার জন্য ব্রেন ওয়াশ করতেন, তা তো পরিষ্কার। এবার দেখা যাচ্ছে কালকে ভারতের গোয়েন্দারা ইউপি এবং কানপুরের হাপুর মেডিকেল কলেজ থেকে আরো 2জন ডাক্তারকে গ্রেফতার করেন
সেই ডাক্তারের একজনের নাম আরিফ মীর, যার বয়স মাত্র 32 বছর, এবং অন্যজনের নাম ডক্টর ফারুক আহমেদ দার, যার বয়স মাত্র 34 বছর। এবার এদের কোয়ালিফিকেশনটা শুনুন, তাহলেই আপনারা বুঝবেন কেন এই পুরো পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এই যে আরিফ মীর, তিনি ডিএম ইন কার্ডিওলজি, অর্থাৎ তিনি কিন্তু এমডি করছিলেন কার্ডিওলজিতে। এমনকি ফারুক আহমেদ, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট জেএস মেডিকেল কলেজ, অর্থাৎ প্রফেসর র্যাঙ্কের একজন ডাক্তার এবং একজন কার্ডিওলজি বিভাগের কৃতি ছাত্র। তারা কিন্তু এই মৌলভীদের পাল্লায় পড়ে দেশবিরোধী কাজে যুক্ত হয়ে গেলেন। এই যে পার্টিকুলারলি আরিফ মীরকে নিয়ে আমি কথাটি বললাম, তিনি কত টাকা মায়না পেতেন জানেন? পার মান্থ তিনি 1,40,000 টাকা মায়না পেতেন। এবং এই পার্টিকুলার ব্যক্তি নিট পিজিতে 1008 র্যাঙ্ক করেছিলেন। ভাবুন যে কত মেধাবী একজন স্টুডেন্ট, আজকে ডাক্তারি পড়ার জন্য সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি তার সুযোগের অপচয় তো করলেনই, উল্টে এমন একটা বিষয়ে জড়িয়ে পড়লেন যে সারা জীবন হয়তো তাকে জেলে পচে মরতে হবে। এবং দেশদ্রোহিতার থেকে বড় অপরাধ আমার মনে হয় জীবদ্দশায় আর কোনো মানুষের হতে পারে না। পাশাপাশি তিনি কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে, যখন নিটে 1000 র্যাঙ্ক করেন, ফার্স্ট কাউন্সিলিংয়ে সুযোগ পেয়েও কিন্তু তিনি ছেড়ে দেন। তিনি কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের অপেক্ষা করছিলেন এবং তার পছন্দ মতো কলেজটিকে বেছে নেন। এখন গোয়েন্দারা বলছেন ঠিক কিসের জন্য ওই একটি মাত্র কলেজকে টার্গেট করেছিল এই আরিফ মীর? তাহলে কি আগে থেকে পরিকল্পনা ছিল, নাকি এই পুরো আরিফ মীরকে মানে আরিফ মীরের সৌজন্যে ওই নির্দিষ্ট কলেজের এক্স্যাক্টলি কি স্ট্যাটাস, সেই কলেজে কি আলফালা ইউনিভার্সিটির মতো র্যাডিক্যালাইজেশন করে? এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এই আরিফ যেখানে ভাড়া থাকতেন, তার রুমমেটকেও জিজ্ঞাসাবাদ করে কালকে পুলিশ। তার নাম অভিষেক। তিনি পরিষ্কার বলেন আরিফের সঙ্গে তার কথা হতো না, নর্মাল কলেজে আসছিলেন, এবং তার বাবা ছিলেন ক্যান্সার পেশেন্ট। অর্থাৎ এই ডাক্তারের বাবা একজন ক্যান্সার পেশেন্ট, ডাক্তার কার্ডিওলজি বিভাগের কৃতি ছাত্র, নিটে 1000 র্যাঙ্ক করেছেন, অথচ মৌলভীদের পাল্লায় পড়ে তার ব্রেন ওয়াশড হয়ে তিনি দেশবিরোধী এই ধরনের ঘৃণ্য চক্রান্ত করেছেন, যা ভাবলে অবাক লাগে। পাশাপাশি আপনারা যদি দেখেন এই পুরো ঘটনায় কাশ্মীরের নামটা কিন্তু বারবার জড়িয়ে যাচ্ছে। এবং এই যে টেরর মডেল নেটওয়ার্ক, যেখানে এখনো অবধি সরকারি হিসাবে 9 থেকে 10 জন গ্রেফতার হয়েছেন, 2 জন মৌলভী ছাড়া, তাদের সকলেরই কানেকশন কোথাও না কোথাও পুলওয়ামা, সোপার এবং কাশ্মীর ওরিয়েন্টেড বিভিন্ন জায়গায়, অনন্তনাগ বিভিন্ন জায়গায়। কাশ্মীরের ভাবমূর্তি এতটাই খারাপ হয়েছে যে কালকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বলতে হলো যে সব কাশ্মীর সন্ত্রাসবাদী নয়, তারা কিছুটা ভারতীয়। মানে বুঝতে পারছেন, তারা ইমেজ ক্লিনিং এর চেষ্টা করছে। কিন্তু দিনের পর দিন কাশ্মীরে এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের মদত কারা দিয়েছে, সেটাই তো একটা বড় প্রশ্ন। কাল কাশ্মীরে 2 জন হাইব্রিড টেরোরিস্টকে ফের গ্রেফতার করলো ভারতের সেনাবাহিনী সদস্যরা। এবং কালকে পুলওয়ামা এবং কুলগাঁও দুটো জায়গায় 2 টেরোরিস্টকে ধরা হয়েছে অ্যাটাক করে। একজনের নাম সাব্বির নজর, অন্যজনের নাম সাব্বির মীর। অর্থাৎ রোজ আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর থেকে এই সকল বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী শক্তিগুলোকে ভারতের সেনাবাহিনী নিপুণ দক্ষতায় অ্যারেস্ট করছেন। এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে ওমর আবদুল্লাহকে বলতে হচ্ছে অল কাশ্মীরিজ আর নট এ টেরোরিস্ট। আমরাও এটা বিশ্বাস করি। সব কাশ্মীরি টেরোরিস্ট কেন হতে যাবেন? সমস্ত ভারতীয়রা তো টেরোরিস্ট নন। কিন্তু প্রশ্ন উঠে যায় যে কিভাবে দিনের পর দিন সমাজের উচ্চ শ্রেণীর ডাক্তাররা এই র্যাডিক্যালাইজেশনের এই প্রসেসে জড়িয়ে পড়লেন। দেখুন, আপনি মৌলভী, আপনি মাদ্রাসা, আপনি মসজিদের দোষ দিতেই পারেন, কিন্তু দিনের পর দিন যে ছেলে নিট পিজিতে 1000 র্যাঙ্ক করেন, তিনি সমাজের কোনটা ভালো কোনটা খারাপ বুঝবেন না, তা তো হতে পারে না। যাই হোক, এই পুরো বিষয়টাকে আমার ক্যান্সার ছাড়া আর কিছু মনে হচ্ছে না। ফলে এর শেষটা হওয়া প্রয়োজন, তা আমরা বুঝতে পারছি। ভারতের গোয়েন্দারা হয়তো সেই শেষটাই করবেন। তবে মৌলভীদের বাড়িতে যেভাবে হানা ভারতের গোয়েন্দারা দিচ্ছেন, তাতে কিন্তু অনেক মৌলানা এবং মৌলভীদের গলা শুকিয়ে যাচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।